এক ভাড়া করা ফ্ল্যাটে এক দম্পতি ওঠে এবং সেখানে ওঠার পরে তাদের সঙ্গে ঘটেছিল ভয়ঙ্কর ভৌতিক ঘটনা, যেটা শুনলে বন্ধুরা আপনারা সকলেই শিউরে উঠবেন। কারণ ঘটনাটার মধ্যে যে টুইস্ট আছে সেটা শুনলে আপনারা সকলেই সত্যি চমকে উঠবেন। তাই চলুন শুরু করি আজকের এই ঘটনাটি। আজকের দিনে দাঁড়িয়ে আমরা যে সব যুক্তি দিয়ে ভূত বা আত্মাকে এই যে ব্যাপারটাকে উড়িয়ে দিই, সেই যুক্তির দেওয়ালটা কিভাবে ভেঙে চুরমার হয়ে যায়, আজকে সেটাই আপনাদের শোনাবো। সায়নদাই আজকের এই ঘটনাটি আমাকে পাঠিয়েছে। সায়নদা আইটি সেক্টরে কাজ করে। এই ঘটনাটা শুরু হয় গত বছরের জুলাই মাসে। সায়নদা এবং তার স্ত্রী রিয়া তখন একটা ভালো ভাড়া বাড়ি খুঁজছিল, ফ্ল্যাট খোঁজেনি। কিন্তু সায়নদার অফিস কসবাতে ছিল, কসবা কানেক্টিং রোডে, আর তাই ভাড়া বাড়ি সেখানে তেমন একটা সায়নদা পাচ্ছিল না। সেইভাবে খোঁজ পেতে পেতে এক ব্রোকারের থ্রুতে তারা একটা ফ্ল্যাটের সন্ধান পায়। সাউথ সিটি থেকে বেশি দূরেও নয়, মোটামুটি 20-25 মিনিট লাগবে সেখানে যেতে। তারা গিয়েছিল, সেখানে দেখেছিল, তাদের পছন্দ হয়েছিল। সবথেকে বড় কথা, ফ্ল্যাটটা কিন্তু 3 BHK ছিল। কিন্তু একটাই সমস্যা, ওই ফ্ল্যাটের যে মালিক আসলে তিনি সেখানে আর থাকেন না, তিনি এই নর্থ কলকাতার দিকে থাকে। তাদের বাড়ি আছে সেখানে, কিন্তু তার ছেলে সেই ফ্ল্যাটটি কিনেছিল। সেখানে অনেক কাহিনী আছে। ফ্ল্যাটটা কেনার একমাত্র কারণ ছিল তার বাবা এবং তার পিসির জন্য, যে পিসি গত 2 বছর হয়েছে মারা গেছেন। পিসি অবিবাহিতা ছিলেন এবং তাদের ওই যে বললাম না উত্তর কলকাতায় বাড়ি ছিল, আসলে এই যে জেঠু মানে ল্যান্ডলর্ড বলবো মানে ফ্ল্যাটের মালিক আর কি, তার তো উত্তর কলকাতার নিজস্ব বাড়ি রয়েছে। তার ছেলের ইচ্ছা ছিল সেই বাড়িটা বিক্রি করে সেখানে প্রমোটারকে দিয়ে দেবে আর কি, ওখানে ফ্ল্যাট প্রমোটার করবে আর কি। তো সেইভাবে কথাবার্তা চলছিল, তাই সেই কথা মতো একটা ফ্ল্যাটও কিনে নেয় এবং সেখানে গত 2-3 বছর ধরে এই ফ্ল্যাটের মালিক এবং তার বোন সেখানে ছিল। কিন্তু কিছু সমস্যার জন্য তারা উত্তর কলকাতার বাড়ি বিক্রি করতে পারেনি এবং ছেলে এই কয়েক বছরের মধ্যেই আমেরিকাতে, সেও ইঞ্জিনিয়ারই ছিল, সে আমেরিকাতে একটা চাকরির সুযোগ পেয়ে যায় এবং সে সেখানে চলে যায় এবং সেখানেরই একটি মেয়েকে বিয়ে করে সে একেবারে সেটেল হয়ে গেছে সেখানে। তার এখানে আসার ইচ্ছে নেই এবং এতটাই সে ব্যস্ত হয়ে পড়েছে, এই বাড়ি বিক্রির কথা সে ভুলেই গেছে। এবার ওই যে বললাম না যে ফ্ল্যাটটা সমস্ত কিছু দিক থেকে ভালো, শুধুমাত্র একটা সমস্যা ওরা ধরেনি। সমস্যা বলতে কি, ওই ফ্ল্যাটেরই যে ওদের মাস্টার বেডরুম, সেই বেডরুমের লাগোয়া না একটা স্টোর রুম ছিল। যখন তারা ওই ফ্ল্যাটটা দেখতে যায়, সেই ফ্ল্যাটের যে মালিক বয়স্ক জেঠু, তিনি বলেই দিয়েছিলেন, দেখো একটা কথা বলি, আসলে এই স্টোর রুমে আমাদের কিছু মানে পারিবারিক জিনিসপত্র রয়েছে, তো সেগুলো আপনাদের না দেখাই উচিত। তো ওই স্টোর রুমটা আমরা তালা দিয়ে রেখেছি, ওখানে ঢোকার দরকার নেই, আপনাদের তো স্টোর রুমে দরকার পড়ছে না, এত বড় জায়গা যখন রয়েছে। বলছে না স্টোর রুমের কোনো দরকার পড়বে না। তখন একটু খারাপ লেগেছিল, মানে খটকা লেগেছিল সায়নদার, যে ওদিকে উত্তর কলকাতায় বাড়ি আছে, তাহলে সমস্ত কিছু নিয়ে যেতে পারতো, সেখানে নিয়ে যায়নি কেন, এখানে রেখে দিয়েছে কেন। আবার ভাবছে অনেক স্মৃতিও থাকতে পারে, এখানে তো থেকেছে কয়েক বছর, তো সেভাবে হয়তো কিছু আছে, নিতে পারেনি। ঠিক আছে, কোনো দরকার নেই, আমাদের ওই স্টোর রুমটার এমনি যথেষ্ট জায়গা, ভাড়া বাড়ি দেখছিল, সেখানে 2টো রুম হতো হয়তো, বা একটা রুমই হতো, সেখানে 3 BHK একটা ফ্ল্যাট পেয়ে গেছে, তো স্টোর রুমের আর দরকার ওদের পড়বে না। তারা রাজিও হয়ে গেল। আর রাজি হওয়ার কিন্তু সব থেকে বড় একটা কারণ কি জানেন, যা ভাড়া ওই ফ্ল্যাটের হওয়া উচিত মানে এখনকার সময় বা 1 বছর আগে, তো সেই হিসাবে কিন্তু সেই ফ্ল্যাটের ভাড়াটা তুলনামূলক অনেকটাই কম ছিল। সেখানেও কিন্তু খটকা লেগেছিল সায়নদার। আর এই যে সায়নদা যে ফ্ল্যাট দেখছে বা ভাড়া বাড়ি দেখছে, শুধুমাত্র কি সে একা একাই দেখছে বা তার স্ত্রীকে নিয়ে দেখছে, তার তো অনেক আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব রয়েছে, কলিগরা রয়েছে, তাদের সঙ্গেও নিশ্চয়ই আলোচনা করেছে, আগেও আলোচনা করছে যে এরকম একটা ভাড়া বাড়ি দেখতে চাই বা নিতে চাই, তোমরা একটু পেলে জানিও। তো সেইভাবে যখন বাড়িটা মানে ফ্ল্যাটটা পেয়ে গেল, তখন তো বলেছিল তাদের যে ভাই ফ্ল্যাট একটা পেয়ে গেছি, কম ভাড়া বলছে। তারা তখন কিন্তু বলেছিল যে দেখ ব্যাপারটা কিন্তু একটু খটকা, আমাদেরও মনে হচ্ছে এত কম দামে ভাড়া পেয়ে যাচ্ছিস। তখন সায়নদা একটা যুক্তি দিয়েছিল, আসলে কি বলতো, বয়স্ক মানুষটি থাকে, তার ছেলে আমেরিকা সেটেল হয়ে গেছে, তিনি অবশ্য চাকরি করতেন, পেনশন ভোক্তা, অসুবিধা তার কিছু নেই। এবার ভাবলেন যে
ফ্ল্যাটে থেকে কি করবে, তার স্মৃতি রয়েছে উত্তর কলকাতার বাড়িতে, সেখানে তিনি চলে গেছেন, ফ্ল্যাটটা ফাঁকা রেখে তো কোনো লাভ নেই, ছেলের সঙ্গে কথা বলে তাই ভাড়া দিয়েছেন। তাই হয়তো তিনি অত বোঝেন না যে কত কি হবে, তাই ব্রোকার ধরে কম দামেই ফ্ল্যাটটা দিয়ে দিয়েছে। বলছে হ্যাঁ তাহলে হতে পারে, ঠিক আছে, তাহলে তো ভালোই হয়। সেইভাবে একটা ভালো দিন দেখেই রিয়া, আমি রিয়া কেন বলছি কারণ সায়নদা আমার থেকে বড়, আবার রিয়া হলো আমার থেকে ছোট। রিয়া কিন্তু ওর আসল নাম নয়, এটা নাকি ওর সারনেম, আসল নামটাও বলেনি। সে যাই হোক, তো ওই বোন এবং সায়নদা দুজনে সেখানে সেটেল হয়ে যায় একটা দিন দেখে। ছোট করে কিন্তু পুজো সেখানে দেয়, মানে গৃহপ্রবেশ যাকে বলে, ছোট্ট করে। কোনো পুরোহিত কিন্তু ডাকেনি, এমনি নিজেরাই করেছিল। আর তাদের যে আত্মীয় স্বজন আছে, মানে রিয়াদের পরিবারের লোকজন, তারপর সায়নদার বাড়িতে, সায়নদার বাড়ি কিন্তু মুর্শিদাবাদে, সেখানে সায়নদার বড়দা আছে, সায়নদার বাবা মা আছে, বাবা মা সেখানেই থাকে আর কি। সায়নদা টাকা পয়সা দেয়, কিন্তু সেখানে বড় ছেলের সঙ্গেই থাকে। তো তারা সবাই এসেছে, সেদিন খাওয়া দাওয়া হয়েছে, অনুষ্ঠান হয়েছে, সেদিন তারা থেকেছে, তারা যেতে পারেনি। আর পরের দিন তারা সকালে খাওয়া দাওয়া করে কিন্তু বেরিয়ে গেছে। সত্যি বলতে প্রথম প্রায় একটা সপ্তাহ কিন্তু তেমন কিছু ওদের মনে হয়নি, আসলে পুরো একটা সপ্তাহ ওদের গোছাতে লেগে গিয়েছিল। আর বেশিরভাগ সময়টাই তারা বাইরেই থাকতো। কারণ এই যে রিয়া, সে কিন্তু স্মার্ট, কারণ সে কলকাতারই মেয়ে, কলকাতা বলতে ওই বিরাটির মেয়ে আর কি। তাই সায়নদা অফিসে গেলে সে নিজেই বেরিয়ে পড়তো, সারাটা দিন এটা ওটা কেনা, বাড়িতে নিয়ে আসা, ব্যস্ত থাকা, তেমন সমস্যা সত্যি বলতে না হয়নি। কিন্তু সমস্যা শুরু হয়েছিল জানেন একটা সপ্তাহ পর থেকে। একটা সপ্তাহ পরে অমাবস্যা এসেছিল। অমাবস্যা পূর্ণিমা তো 15 দিন অন্তর অন্তর হবে, কিন্তু যেদিন তারা সেই বাড়িতে প্রবেশ করেছিল তার একটা সপ্তাহ পরেই ছিল অমাবস্যা। এবং সেই অমাবস্যার রাত থেকেই সে বাড়িতে শুরু হয়েছিল এমন কিছু ঘটনা যা তারা কল্পনাও করতে পারিনি। আমি দেখবেন এর আগে অনেক ঘটনা বলেছি, মানে শুনে থাকবেন নিশ্চয়ই যারা আমার ঘটনা রেগুলার শোনেন, যে বেশিরভাগ সমস্যা কিন্তু মহিলাদের ক্ষেত্রেই হয়। মহিলারা দেখতে পান, মহিলাদের উপরে অনেক আত্মাহাবি হয়, অনেক সমস্যা হয় না। কিন্তু জানেন আজকের এই সমস্যা শুরু হয়েছিল সায়নদাকে ঘিরেই। সায়নদাই প্রথমে এই সমস্যা সম্মুখীন হয়েছিল, সে বুঝতে পেরেছিল, তারপর আস্তে আস্তে বলছি কি হয়েছিল আর কি। আসলে সায়নদা না বরাবরই গ্যাজেট প্রেমী মানুষ। পুরো ফ্ল্যাটে অ্যালেক্সা, স্মার্ট লাইট আর মোশন সেন্সার ক্যামেরা লাগিয়েছিল। সেদিন রাত্রেবেলা সায়নদা এবং রিয়া ঘুমোচ্ছিল, হঠাৎ ড্রয়িং রুমে যেখানে অ্যালেক্সা রয়েছে সেখানে অ্যালেক্সা নিজে থেকেই ফুল ভলিউমে গান বাজাতে শুরু করলো। সায়নদার ঘুম ভেঙে গেল এবং অদ্ভুতভাবে সেই আওয়াজে কিন্তু রিয়ার ঘুম ভাঙল না। সায়নদা উঠে বাইরে বেরিয়ে আসলো, বাইরে বেরিয়ে সেটা অফ করলো, ভাবলো হয়তো কোনো টেকনিক্যাল গ্লিচ বা কোনো ওয়াইফাইয়ের বা কিছু সমস্যা হয়তো হবে। কিন্তু ও যখন, মানে সায়নদা যখন বেডরুমে আবার ফিরছিল তখন দেখলো হঠাৎ করেই বলবো, কারণ সে তো আর নিজে থেকে কিছু করেনি, কারণ সে যখন সেই ড্রয়িং রুমের থেকে বেরিয়ে একেবারে বেডরুমের কাছে চলে এসেছে তখন আর কি যে মোশন সেন্সার লাইটটা জ্বলে উঠেছিল। কারণ যখন ড্রয়িং রুমে এসেছিল সায়নদা তখন কিন্তু মোশন লাইটটা জ্বলেছিল, আবার যখন সে বেডরুমে ওখানে যায় বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু যখন সে বেডরুমে পা দেবে তখনই আবার জ্বলে উঠেছিল। এটা কেন হলো? তাহলে নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে, নিশ্চয়ই হয়তো কোনো ইঁদুর বা কিছু একটা হবে, কোনো পোকামাকড় বা যেটা বড় সড়ো কিছু, সে হয়তো ওখান থেকে সরে গিয়েছিল। কিন্তু সায়নদা দেখলো কিছুক্ষণের মধ্যে আবার লাইটটা অফ হয়ে গেল। পরদিন সকালে কিন্তু সায়নদা চুপ করে বসে থাকেনি, সিসিটিভি ফুটেজ চেক করেছিল। ফুটেজে কিন্তু কোনো কিছুই ছিল না, কোনো ইঁদুর বা কোনো কিছুই সেখানে ছিল না। কিন্তু সায়নদা শুধুমাত্র নির্দিষ্ট সময়, মানে যখন সায়নদা বাইরে বেরিয়েছিল সেটুকু সময় দেখেনি। সায়নদা অনেকটা সময় কেটে দেখছিল, কিন্তু হঠাৎ করে দেখলো 2-4 মিনিট, পাক্কা 2-4 মিনিটে ড্রয়িং রুমের একটা নির্দিষ্ট কোণে ফাঁকা বাতাসের দিকে তাকিয়ে মোশন সেন্সার ক্যামেরাটা ফোকাস করার চেষ্টা করছে, যেন সেখানে কেউ দাঁড়িয়ে আছে। মানে এরকমই সায়নদার মনে হচ্ছিল। কিন্তু তখন সায়নদা ভাবছিল হয়তো কোনো ক্যামেরার সফটওয়্যার বাগ হবে বা কোনো সমস্যা তো হবে, কারণ এমনি তো এরকম কিছু হতে পারে না। সেদিনই কিন্তু সায়নদা অফিস ছুটি নিয়েছিল কারণ এগুলো ঠিক করবে বলে, কিন্তু কোনোভাবেই কোনো সমস্যা সে খুঁজে পায়নি। রিয়া বারবার করে বলছিল যে কি করছো তুমি এইসব, আজকে অফিসেও গেলে না, কি হয়েছে, কি দেখছো, তোমার মুখটা থমথমে লাগছে। কিন্তু সায়নদা কিছু না রিয়াকে বলতে চায়নি।
সায়ন্দা যেটা বললো যে রিয়া কিন্তু বরাবরই খুব সাহসী মানুষ, বরাবরই খুব স্মার্ট, সাহসী, ভীষণই অন্যরকম, একটা আলাদা স্পার্ক আছে। কিন্তু তবু এই কথাটা সায়ন্দা রিয়াকে বলতে চায়নি এই কারণে, কারণ যে কোনো মানুষই এই সব জিনিস নিয়ে কিন্তু ভয় পেতে পারে। যেহেতু সায়ন্দা অফিসে বেরিয়ে যাবে, সারাটা দিন এখন রিয়া বাড়িতে থাকবে, ফ্ল্যাটে থাকবে, এখন তো তেমন কেনাকাটাও কিছু নেই, যা কেনাকাটা হচ্ছে সায়ন্দা রুমে আসার পর তারা বেরোচ্ছে আর কি। কিন্তু একা একা থাকলে তো ভয় পেতেই পারে। তো সেইভাবে কিন্তু সায়ন্দা রিয়াকে কোনো কথাই না জানায়নি। সারাটা দিন কেটে গেল, তারা সন্ধ্যাবেলা বেরিয়েছিল কিছু কেনাকাটার জন্য, আবার রুমে ফিরে এসে খাওয়া দাওয়া করেই ফিরেছিল রাত করে। রাত্রেবেলা তারা ঘুমিয়ে পড়েছিল। কিন্তু সেই দিন রাত্রেবেলা সায়ন্দা পুরো স্পষ্ট একটা আওয়াজ পেয়েছিল সেই স্টোর রুমের ভেতর থেকে, কিন্তু রিয়া তখন দিব্যি ঘুমোচ্ছিল। সায়ন্দা আওয়াজ পেল এরকম যে ভিতরে কেউ গুনগুন করে মন্ত্র বলছে। কেউ সত্যি মন্ত্রই বলছে, কারণ মন্ত্র যেভাবে উচ্চারণ করা হয় সেভাবে কেউ উচ্চারণ করছে এবং খুব অস্পষ্ট, বোঝা যাচ্ছে না। সায়ন্দা আস্তে আস্তে উঠল এবং কান পাতল সেই স্টোর রুমের দরজায়, এবং তখনই একটা বীভৎস আওয়াজ সায়ন্দার কানের মধ্যে প্রবেশ করলো। সেটা কি আওয়াজ সায়ন্দা বলতে পারবে না। সায়ন্দা সেই আওয়াজটা নিতে না পেরে চিৎকার করে উঠেছিল, এবং সেই চিৎকারের আওয়াজেই রিয়া ঘুম থেকে উঠে বসেছিল আর বলেছিল, কি হয়েছে তোমার? স্বাভাবিক টেনশনের বিষয়, কিন্তু সায়ন্দা কোনো কথা বলতে পারেনি। সায়ন্দা পুরো স্তব্ধ হয়ে গিয়েছিল। ভয় নয়, আসলে এমন একটা ব্যাপার ঘটেছিল, এমন একটা অস্বস্তি হচ্ছিল। আর প্রথমত তার না খুব কষ্ট হচ্ছিল যে কানে এরকম একটা আওয়াজ আসলো, কানে খুব ব্যথা করছিল। আর সেই সময় একটা তীব্র গন্ধ, এবং গন্ধটা না কেমন যেন অন্যরকম মনে হলো, কোনো ভেজা মাটি, কোনো মরা ইঁদুর, কর্পূর, চন্দন কাঠ, অনেক কিছু দিয়ে একটা মেশানো খুব আষ্টে একটা গন্ধ সেই স্টোর রুম থেকে আস্তে আস্তে বেরিয়ে আসছে। কারণ গন্ধটা মৃদু থেকে গাঢ় হয়ে উঠছিল, এবং সেই গন্ধটা একমাত্র সায়ন্দাই পাচ্ছিল। কারণ সেই গন্ধটা আসার পরে, গন্ধটা সায়ন্দার নাকে আসার পরে সায়ন্দা বমি করার মতো করছিল এবং দৌড়ে বারান্দার বেসিনে চলে গিয়েছিল। পেছন পেছন চলে গিয়েছিল রিয়া। সে তো ভেবেছিল তার শরীর অসুস্থ হয়ে পড়েছে। তাকে মাথায় জল দেওয়া, তাকে চোখে মুখে জল দেওয়া, তারপর তাকে বেডরুমে নিয়ে আসা। তখন সায়ন্দা জিজ্ঞেস করেছিল রিয়াকে যে, তোমার কোনো অসুবিধা হচ্ছে না? তুমি কোনো গন্ধ পাচ্ছ না? বলছে, না তো, আমি তো কোনো গন্ধ পাচ্ছি না। কিসের গন্ধ বলো তো? তুমি কোনো স্টোররুম থেকে কোনো গন্ধ পাচ্ছ না? তখন সেই কথা শুনে রিয়া আবার স্টোররুমের ওখানে যায়। বলছে, না তো। আবার নাকটা কিরকম, যেরকম আর কি গন্ধ শোকার জন্য করে সেরকম করে বলছে যে, না তো, আমি তো কোনো গন্ধই পাচ্ছি না। তখন সায়ন্দা বুঝলো যে কিছু একটা ব্যাপার ঘটছে, কিছু একটা ঘটছে, আর হতেই পারে, অনেকে তো আবার গন্ধ পায় না। তখন কিন্তু সায়ন্দা জিজ্ঞেস করছে, তোমার কি ঠান্ডা লেগেছে? এদিকে কিন্তু রিয়ার একটা সমস্যা ছিল, মানে খুব ঠান্ডার সমস্যা। বিশেষ করে গরমকালে ঘাম বসে খুব ঠান্ডা লেগে যায়। আর প্রথমত তার নাকি অ্যালার্জি প্রচণ্ড পরিমাণে, মানে সব সময় ঠান্ডা লেগে থাকে। তখন রিয়া বলল, আমার তো সব সময় ঠান্ডা লেগেই থাকে, আর আমি তো এমনি গন্ধ পাই ঠান্ডা লাগলেও। তখন সায়ন্দা বলল যে, না না, তুমি গন্ধ পাওনি, আমি গন্ধটা পেয়েছিলাম। এত বিশ্রী একটা গন্ধ, কিন্তু আশ্চর্যজনকভাবে গন্ধটা এখন আর আসছে না। হয়তো সেই মুহূর্তে আমি গন্ধটা পেয়েছিলাম, তোমার ঠান্ডা লাগার দরুন তুমি গন্ধটা পাওনি। কালকে আমি বাড়ির এই ফ্ল্যাটের মালিককে ফোন করব, ওনাকে বলবো যে কিছু একটা নিশ্চয়ই পচেছে, কিছু একটা মরেছে, ইঁদুর মিদুর কিছু একটা হবে, সেই গন্ধ আসছে, চাবিটা দিয়ে যেতে বলবো, পরিষ্কার করতে হবে। উনি এসে পরিষ্কার করুক, আমরা যাব না ভেতরে। আর যদি উনি না শোনেন তাহলে কিন্তু আমি এই দরজা ভাঙতে বাধ্য হব। খুব রেগে গেছে আর কি সায়ন্দা, কারণ এই রাগটা শুধুমাত্র গন্ধের জন্য না, কিন্তু প্রথমত কানে এখনো ব্যথা করছে, গন্ধটা পাওয়ার পর থেকে তার শরীর অসুস্থ হয়ে পড়ছে, এবং এখন কিন্তু তার মনে একটু হলেও ভয় জন্ম নিয়েছে। কিন্তু কিসের ভয় সে বলতে পারছে না, সে নিজেও জানে না যে আসলে কিসের ভয় সে পাচ্ছে। একটা অস্বস্তি হচ্ছে, এবং এই সমস্ত কিছুকে মিলে মিশে তার এতটাই রাগ হচ্ছে সেই ফ্ল্যাটের মালিকের উপরে যে সামনে পেলে তাকে আচ্ছা মতো ঝেড়ে দিত। সেই দিন রাত্রে তারা আবার ঘুমিয়ে পড়ে, কিন্তু রাতটা কাটতে পারেনি। সেদিন রাত্রে আবার সায়ন্দার ঘুম ভেঙে যায়। তখন ওই 3:30 4টে মতো বাজে। সায়ন্দা নিজে বলছে, আমি চোখ মেলে দেখলাম, অন্ধকার কিন্তু ঘর, কিন্তু আমি কেন দেখলাম কথাটা বললাম, কারণ আমি দেখতে পেয়েছিলাম যে স্টোররুমের সামনে একটা হালকা অবয়ব
এটুকু বুঝতে পারলাম কোনো মহিলার অবয়ব, কিন্তু তার মুখ কি পড়া ছিল আমি কিছুই বুঝতে পারিনি। একটা হালকা ছায়া আমি দেখতে পেয়েছিলাম। ধরফর করে উঠে বসেছিলাম, বেড সুইচটা অন করেছিলাম, কিন্তু কোথাও কিছু ছিল না। আগে তো ভয় আমি পাচ্ছিলাম, কিন্তু সেটা দেখার পর থেকে আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম, ভীষণ। আমি কাউকে বলে বোঝাতে পারছিলাম না। তারপর রিয়াকে তো কিছু বলিনি, আবার শুয়ে পড়েছিলাম। কিন্তু সকালে ওঠার পরে আমার এতটা পরিমাণে জ্বর উঠেছিল, এতটা জ্বর উঠেছিল যে ডাক্তার বাড়িতে ডাকতে বাধ্য হয়েছিল রিয়া। হ্যাঁ, রিয়া ডাক্তার ডেকে এনেছিল, কারণ সায়নদার পক্ষে বিছানা থেকে ওঠা সম্ভব ছিল না। জ্বর মাপা হলো, জ্বর অনেকটাই, ওষুধ দেওয়া হলো। সে এখন পুরো বাড়িতে বিশ্রাম করছে আর শুধু ভুল বকছে। এমনি কি তেমন কিছু না, মানে জ্বরের ঘরে যেরকম ভুল বকে অস্পষ্টভাবে সেরকমই বলছে। এবং রিয়া তো সারাক্ষণ ধরেই সায়নদার মাথায় জলপট্টি দেওয়া, তাকে যত্ন করা, সমস্ত কিছুই করে গেছে। বিকেলের পর থেকে সায়নদার জ্বরটা একটু পড়েছে, কিন্তু সায়নদা খুব দুর্বল হয়ে পড়েছে। আর তার মনের মধ্যে একটা ভয় জমে গেছে, কারণ সেই ভয়ের কারণে সে রিয়াকে তো কোনো কিছু বলতে পারছে না, কিন্তু রিয়াকে ছাড়তেও চাইছে না। বারবার করে বলছে তুমি আমার পাশে থাকো, তুমি এখান থেকে যেও না। এতবার করে রিয়া বলছে সায়নদাকে যে কি হয়েছে আমাকে খুলে বলো, তুমি কোনো কিছুই নাকি ভয় পেয়েছো। কিন্তু সায়নদা আবার রিয়াকে কোনো কিছুই বলছে না। তখন রিয়া ভাবছে যে হতেও পারে শরীর অসুস্থ, দুর্বল, সেই কারণে এরকম করছে। তাই রিয়া কিন্তু আর কিছু বলেনি। সেই দিন দুপুরবেলা রিয়া রান্নাঘর বলতে ওই যে মেইন হল ঘর, তার সঙ্গে আর কি অ্যাটাচ করে কিচেনটা রয়েছে, তো সেখানে এরকম রান্না করছে। আর সায়ন তখন ঘরের মধ্যে বিছানায় শোয়া ছিল, ঘুম ছিল। কিন্তু ঘুমের মধ্যে সায়নদা দেখতে পেল একজন মধ্যবয়স্ক, সে কিন্তু ঘুম। কিন্তু সায়নদা আবার বলছে আমার স্বপ্ন মনে হলো না, ওটাকে মনে হলো যে বাস্তব, কারণ সেই মানুষটি আমাকে স্পর্শ করেছে। তার শরীরের যে ঠান্ডা স্রোত আমার শরীর বেয়ে চলে গেছে। আমি ঘুমের মধ্যেই দেখতে পেয়েছি যে একজন মধ্যবয়স্কা মানুষ একটা সাদা শাড়ি পরে আমার সামনে এসেছে এবং ভয়ঙ্করভাবে তাকিয়ে রয়েছে আমার দিকে। আমার হাতটাকে স্পর্শ করেছে আর আমাকে ফিসফিস করে বলছে আমি চেয়েছিলাম তোদের মতো একটা সংসার, চেয়েছিলাম তোর মতো একটা পুরুষ চেয়েছিলাম, কিন্তু পাইনি। তোরা ঠকিয়েছিস, তোরা খুব খারাপ, তোরা পুরুষ মানুষ খুব খারাপ, কিন্তু তোকে আমার ভালো লেগেছে, আমার তোকেই চাই। সায়নদা মানে কোনো কথা বলতে পারছে না। সে যে ঘুম থেকে জেগে উঠবে সে পারছে না। সেই ঘুমের মধ্যেই সে রিয়াকে বারবার ডাকার চেষ্টা করছে, কিন্তু সায়নদা পারছে না ডাকতে। স্লিপ প্যারালিসিসের মতো হয়ে গেছে সে। তার হাত পা কিছু নাড়াতে পারছে না, তার শরীর ওঠানোর চেষ্টা করছে কিন্তু পারছে না কোনোভাবেই ওঠাতে। আর যখনই সে ওঠাতে পারছে না তখন সে নিজেকে আরও দুর্বল মনে করছে সেই মধ্যবয়স্কা মানুষটি, সেই মহিলাটি তার দিকে ধেয়ে আসছে, আস্তে আস্তে তার কাছে আসছে। এবং এই যে সে সায়নদা ভয় পেয়ে গেছে, ভীষণ ভয় পেয়ে গেছে, সেই ভয়টা কিন্তু সে বাস্তবে ফুটিয়েও তুলেছে। অর্থাৎ সায়নদা গোঙাচ্ছিল এবং সেই গোঙানির আওয়াজ পেয়েই রিয়া ঘরে ছুটে আসে আর দেখে সায়নদার মুখটা পুরো বিকৃত হয়ে গেছে। মানে বিকৃত মানে কি, মানে ভয় পেয়েছে, ভয় পেলে যেরকম মানুষে করে না, বা খুব কষ্ট পেলে যেরকম মুখটা বিকৃত হয়ে যায় সেরকমই আর কি করছে এবং সে গোঙাচ্ছে। রিয়া তাড়াতাড়ি গিয়ে সায়নদাকে ধরলো, আর যেই ধরলো সেই সঙ্গে সঙ্গে সায়নদার পুরো ঘুমটা ভেঙে গেল। আর নিমেষের মধ্যে সায়নদার সমস্ত কষ্ট, শরীরের কষ্ট ভুলে গিয়ে জড়িয়ে ধরলো রিয়াকে আর বলল আমাকে প্লিজ বাঁচাও, আমাকেও মেরে ফেলবে, আমাকেও নিয়ে যাবে। কিন্তু সায়নদার মতো এরকম আধুনিক একটা ছেলে যে খুবই মডার্ন, এসব কোনো কুসংস্কার সে বিশ্বাস করে না, সেই মানুষটি এরকমভাবে বলছে, রিয়া কিন্তু ভাবতেই পারছে না। যখন সায়নদা বলছিল তখন কিন্তু রিয়ার প্রথমে একটু মনে হয়েছিল যে ভৌতিক কোনো ব্যাপার নয় তো, কিন্তু পরক্ষণেই তার মনে হয়েছিল যে না, সায়ন এই ব্যাপারে নিশ্চয়ই ভয় পাবে না। তাহলে কি অফিসে কিছু হলো? আগের দিনও অফিসে গেল না, ল্যাপটপ নিয়ে ঘাটাঘাটি করছিল, সমস্ত কিছু নিয়ে ঘাটাঘাটি করছিল, কিছু কি হয়েছে? তখন রিয়া সায়নদাকে ছাড়িয়ে জিজ্ঞেস করে যে কিছু কি তোমার হয়েছে, অফিসে কিছু হয়েছে বলো, তোমাকে কে কি বলেছে, তুমি কি কোনো কিছুর মধ্যে ফেসে গেছো, কি হয়েছে? কিন্তু সায়নদার চোখ মুখ তখন পুরো ভয়ার্ত, সে কোনো কথা বলতে পারছে না। তখন তার মনে একটাই প্রশ্ন ঘুরছে যে সমস্ত ঘটনা কি রিয়াকে সে বলবে, রিয়া কি আদৌ বিশ্বাস করবে? কারণ রিয়া তো আধুনিকা মেয়ে, খামোখাবার ভয় পাবে না তো।
মানে সমস্ত প্রশ্ন তার মধ্যে ঘুরপাক খাচ্ছে। সে কি করবে বুঝতে পারছে না, কিন্তু আবারও ভাবছে যে কয়েকদিন ধরেই তো এরকম ঘটনা ঘটছে, আর বসে থাকা চলবে না, রিয়াকে বলা উচিত। আজকে হয়তো আমার সাথে এরকম ঘটনা ঘটছে, কিন্তু যেদিন রিয়ার সঙ্গে এরকম ঘটনা ঘটবে সেদিন কি হবে? আজকে হয়তো তার জ্বর, কিন্তু পরক্ষণে সে তো সুস্থ হয়ে যাবে, পরের দিন সে সুস্থ হবে, আবার সে অফিসে যাবে। এইভাবে যদি রিয়াকে সে না বলে, যদি সে না জেনে কোনো কিছুর মধ্যে পড়ে যায়, তার সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে, তখন কি হবে? তখন তো আমি পারবো না তাকে এসে বাঁচাতে। তখন সে বলে যে, রিয়া, আমাকে একটু বারান্দায় নিয়ে যাবে? আমি একটু বাইরে গিয়ে বসতে চাই। কারণ সায়নদা কিন্তু সেখানে বসে কোনো কথা বলতে চায় না। সায়নদাকে আস্তে আস্তে ধরে বাইরে নিয়ে যায়, সোফায় গিয়ে বসে। কারণ আস্তে আস্তে ধরে নিয়ে যায় কথাটা কেন বললাম, কারণ সায়নদা না এই দুদিনের মধ্যে খুব দুর্বল হয়ে গেছে। তার হাঁটার ক্ষমতা পর্যন্ত নেই, সে এতটাই দুর্বল, এতটাই তার শরীর অসুস্থ। সে সোফায় গিয়ে বসে। তখন রিয়াকে সে বলে, আমি যা বলবো তুমি বিশ্বাস করবে তো সেই কথা? রিয়া তো অন্য কিছু ভাবছে, তার মনে তো অন্য কিছু ঘুরছে। মানে সেও খুব হতভম্ব। সে ভাবছে যে কি এমন হলো, কি বলতে চাইছে তার হাজবেন্ড? এমন কিছু বলবে না তো যেটা রিয়া সহ্য করতে পারবে না? সেই মুহূর্তে যখন সায়নদা বলা শুরু করলো, তখনই না ওদের যে বেডরুম, মাস্টার বেডরুম, সেখান থেকে একটা ভয়ানক আওয়াজ আসলো। একটা চিৎকার, একটা আর্তনাদ, ভয়ার্ত আর্তনাদ। এবং সেই ভয়ার্ত আর্তনাদ কিন্তু রিয়া শুনতে পেয়েছিল। এই প্রথম রিয়া শুনতে পেল, এবং রিয়া মানে ভয়ার্ত চোখে পেছন ফিরে তাকালো, কারণ পেছনেই ছিল সেই মাস্টার বেডরুম। তখন সায়নদা বুঝতে পারলো যে শুধুমাত্র আমি একা নই, এইবার রিয়াও সেই আওয়াজটা স্পষ্ট শুনতে পেরেছে। রিয়া তাকালো সায়নদার দিকে। তুমি কিছু শুনতে পেলে? কেমন একটা ভয়ানক আওয়াজ না? মনে হলো কোনো মানুষ চিৎকার করছে ভয়ের কারণে। ভিতরে কি কেউ কি আছে? বলছে, না তুমি যেও না রিয়া, এখানে বসো, সমস্ত কথা শোনো। তখন রিয়াকে আরেকটা কথা বলে, রিয়া তুই দরজাটা একটু বন্ধ করে আসতে পারবে, ঘরের দরজা? আমি তোমার সাথে যাচ্ছি। বলছি, কি হয়েছে বলো তো, আমার তো প্রচণ্ড ভয় লাগছে। এইবার কিন্তু রিয়া ভয় পেতে শুরু করলো। আর রিয়া কিন্তু তখন শুধুমাত্র অন্য কারণে ভয় পাচ্ছিল না, সে কিন্তু এই ভৌতিক বিষয়ে ভয় পাচ্ছিল। তার সমস্ত শরীরের রোম দাঁড়িয়ে গিয়েছিল। তখন রিয়া ওই দিকে দরজা বন্ধ করতে যায়নি, সায়নদাকে নিয়ে সঙ্গে সঙ্গে একটা বেডরুমে ঢুকে গিয়েছিল, যে বেডরুমে তাদের ঠাকুর রাখা রয়েছে, যেখানে রিয়া পুজো দেয়, সেখানে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছিল। তারপর জিজ্ঞেস করেছিল সায়নদাকে যে কি হয়েছে, আমাকে খুলে বলো। কিন্তু যখন রিয়া এই কথাটা বলল, তখন মনে হলো শুধুমাত্র স্টোর রুমের মধ্যে থেকে নয়, মানে ওই মাস্টার বেডরুমের থেকে নয়, এখন ওই হলঘর যে বারান্দাটা রয়েছে সেখান থেকেই আওয়াজ আসছে, ভাঙচুরের আওয়াজ। মনে হচ্ছে পুরো ঝড় উঠে যাচ্ছে। কিন্তু তবুও তারা সেদিকে কোনো ভ্রুক্ষেপ করলো না। সায়নদা তখন সমস্ত ঘটনা বলল, প্রথম দিন, সেই প্রথম রাত থেকে আর কি, সমস্ত ঘটনা বলল। রিয়া তো ভয়ের কারণে মানে পুরো অন্যরকম করছে, সায়নদাকে জড়িয়ে ধরেছে। বলছে, কি বলছো তুমি এসব? আমি বিশ্বাস করছি, আমার তো ভয়ও লাগছে, কারণ তোমার মতো মানুষ এরকম কথা বলতে পারে মানে কিছু একটা ঘটছে এখানে, কিছু একটা সত্যি ঘটছে, কিছু একটা আছে এখানে। তুমি ফোনটা নিয়ে এসেছো? বলছে, না, ফোন তো বেডরুমেই রয়েছে। রিয়া তখন বলছে, আমারও ফোনটা তো বাইরে রয়েছে। সে সময় কিন্তু দিনের বেলা, তখন কটা বাজে, ওই দুপুর মতো হবে, আড়াইটে এটা হয়ে যাবে, কারণ রান্না করছিল তো। আর এইসব ঘটনা ঘটতে ঘটতে অনেকটা সময় পেরিয়ে গেছে আর কি। তখন রিয়া নিজেকে বোঝালো যে ভয় পেলে চলবে না, ফোন তো করতেই হবে। সে ভগবানের নাম করে দরজা খুলল, কিন্তু আশ্চর্যজনকভাবে বাইরে বেরিয়ে কিছুই দেখলো না। মানে কিছু মানে কোনো ভাঙচুর কিছুই না, কিন্তু এমন মনে হচ্ছিল ঘরের মধ্যে থেকে যে বাইরে কত কিছুই না ভেঙে যাচ্ছে। মানে ফুলদানি দিয়ে যা যা আছে সমস্ত কিছু ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, কিন্তু সত্যি বাইরে কিচ্ছু নেই, একটা কিছুও ভাঙেনি, কিচ্ছু হয়নি। রিয়া তাড়াতাড়ি গিয়ে দৌড়ে সোফার উপরে রাখা ছিল ফোনটা নিল, এবং ফোনটা নিয়ে আবার ঘরে প্রবেশ করলো। কিন্তু সেখানে আবার আসার পরে সায়নদার মনে পড়লো যে নাম্বার তো, মানে সেই ব্রোকার বা সেই মালিকের নাম্বার তো এই রিয়ার ফোনে নেই, নাম্বার তো আছে সায়নদার ফোনে। আর সায়নদার ফোন রয়েছে বেডরুমে। মানে অন্য সময় হলে তারা না খুব সাহস দেখাতো, কিছুই না, কিন্তু এই যে সায়নদার শরীর অসুস্থ হয়ে পড়েছে, এরকম ঘটনা ঘটছে, এরকম চিৎকার শুনছে, এই কদিন ধরে এরকম ঘটনা সায়নদার সাথে ঘটছে, সায়নদা সত্যি ভয় পেয়ে গেছে, ভীষণ ভয় পেয়ে গেছে। সায়নদা বলছে যে আমি যে মানে সাহস দেখাবো, আমি পারছিলাম না। মনে হচ্ছে যে রিয়া পাশে থাকলে আমি সাহস পাবো, রিয়া পাশে থাকলে আমি ভয় পাবো না, আমার এরকম মনে হচ্ছিল।
আর সেই সময় নাকি একমাত্র রিয়া যে সাহস দেখিয়েছিল ভয়টাকে দূরে সরিয়ে সায়ন্দাকে নিজে ঘরের মধ্যে রেখে। সায়ন্দা রাজি ছিল না, ভাবছিল যদি কিছু হয়ে যায় তার ওয়াইফের। কিন্তু রিয়া রাগ করছিল, রিয়া বলছিল কিছুই হবে না, ছাড়ো তো আমাকে, আমি ফোনটা নিয়ে আসি। রিয়া কিন্তু ঘরের মধ্যে গিয়েছিল। তো সেখানে যাওয়ার পরে সত্যি কিছু হয়নি, মানে কিচ্ছুই হয়নি। ভয় তো অবশ্য রিয়ার লাগছিল, কিন্তু অনেকটাই ব্যক্তিত্ব নিয়ে, মুখে সাহস নিয়ে সে কিন্তু ঘরে প্রবেশ করেছিল, ফোনটাকে নিয়ে এসেছিল, আবার ঘরে এসেছিল। তারপর সে বাড়ির মালিককে ফোন করা হয়। কিন্তু বাড়ির মালিককে যখন ফোন করা হয়, বাড়ির মালিকের কথা শুনে কিন্তু তারা বুঝতে পেরে যায় এই বাড়িতে কিছু একটা আছে, কিছু একটা ঘটেছে। কারণ যেভাবে আমতা আমতা করে কথা বলছিল সেই বাড়ির মালিক, সেখানে তো পুরো বোঝাই যাচ্ছিল যে কিছু একটা আছে। আর সেই সময় কিন্তু রিয়া, যে খুবই বুদ্ধিমতী একজন মেয়ে, সে তখন বলে উঠেছিল চিৎকার করে, মানে চিৎকার মানে একটু জোরে আর কি, বলে উঠেছিল যে এখানে কি আছে সত্যি করে বলুন, না হলে কিন্তু আমরা পুলিশে যেতে বাধ্য হব। সত্যি করে বলুন কি হয়েছে এখানে, কিছু কি আছে? আপনি কি জেনে শুনে আমাদের ফ্ল্যাটটা দিয়েছেন? বলুন, কারণ আমরা কিন্তু অনেক দিন ধরেই সাফার করছি, অনেক দিন ধরেই অনেক ঘটনা আমাদের সাথে ঘটছে, এখানে কি হয়েছে সত্যি করে বলুন। তখন তিনি বলেন যে যদি সব জানতে হয় ফোনে তো বলা সম্ভব নয়, আপনারা কোথাও একটা আসুন, কারণ ওই ফ্ল্যাটে আমি প্রবেশ করতে পারবো না। ওই ফ্ল্যাটে যখন আমি প্রবেশ করব আমার শরীর পুরো অসুস্থ হয়ে পড়বে, কারণ ও আমাকে মারতে চাইবে। এই কথা শুনে তো ওরা আরও ভয় পেয়ে যায়। কিন্তু তখন তারা বলে যে আপনার বাড়ির ঠিকানা দিন, আপনার বাড়িতেই আমরা যাব, সে যতই সমস্যা হোক না কেন। এদিকে কিন্তু ওদের নিজস্ব পার্সোনাল কোনো গাড়ি তখন সায়ন্দার ছিল না, কিন্তু হ্যাঁ, সায়ন্দার এখন একটা নিজস্ব গাড়ি আছে। সে যাই হোক, তখন একটা ক্যাব বুক করে কিন্তু সায়ন্দা সেই অবস্থায়, সে দুর্বল শরীরে, সেখান থেকে যাবতীয় কিছু জিনিস নিয়ে, যাবতীয় বলতে ফোন, পার্স, এসব কিছু নিয়েই তারা বেরিয়ে যায়। এমনকি তারা দুপুরের খাওয়ার পর্যন্ত খায় না, কারণ সেই সময়, মানে সময় বলা ভুল, কারণ তারা এতটা প্যানিক করে গেছে না যে তারা এইসব কিছু ভাবতেই পারছে না, কিচ্ছু না। তারা সেই মুহূর্তে বেরিয়ে যায় এবং পরে মনে পড়ে যে সায়ন্দা তো কিছু খায়নি, রিয়া না খাক অসুবিধা নেই, সায়ন্দা শরীর এমনি দুর্বল। তখন তারা কিন্তু ক্যাব যে চালায় তাকে বলে কিন্তু দাঁড়িয়েছিল এক জায়গায়। তারপর সায়ন্দার কিছু খাবার টাবার নিয়েছিল, সায়ন্দাও খেয়েছিল, কারণ তার শরীর আর দিচ্ছিল না, এই টেনশন, শরীর অসুস্থ, সে আর নিতে পারছিল না। তারপর অনেকটা সময় পরে সেই বাড়িতে তারা গিয়ে পৌঁছয়। সেখানে গিয়ে দেখে যে বাড়িটা বাইরের দিক থেকেও যেরকম স্যাঁতসেঁতে, ভিতরেও তাই, কারণ গোছানোর তো কেউ নেই। একজন আছেন, যে আছেন বলতে পরিচারিকা একজন আছেন, সবসময় থাকেন না, একটু রান্না করে দিয়ে যান আর হালকা একটু ঘর গুছিয়ে দিয়ে যান, কিন্তু কতটাই বা তার পক্ষে আর সম্ভব হয়, তাই ঘরটা পুরো অগোছালো। সেখানে তারা প্রবেশ করলো। সেখানে যাওয়ার পরে তারা কথা বলতে শুরু করলো। ওখানে গিয়ে বুঝতে পেরেছিল যে ওই বয়স্ক জেঠুর মুখটা দেখেই বুঝতে পেরেছিল যে তিনি খুব ভয় পেয়ে গেছেন। এর মধ্যে কিন্তু গাড়িতে আসতে আসতে তারা ব্রোকারকেও ফোন করেছিল। আর সত্যি বলতে ব্রোকার বলছে যে আমি এই সম্পর্কে কিছু জানিই না, কারণ এই প্রথম উনি ফ্ল্যাট ভাড়া দিলেন, এই প্রথম। এর আগে দিয়েছেন কিনা জানি না, কারণ উনি বলেছেন দেননি, এবং আমাকে প্রথম নাকি উনি হায়ার করেছেন, আর আমি আপনাদের প্রথম এখানে এনেছি। এর আগে নাকি কেউ থাকেনি ওনারা ছাড়া, আপনারাই প্রথম রয়েছেন, এটাই বলেছেন। জানি না কতটা সত্যি কতটা মিথ্যা, কিন্তু সেখানে যাওয়ার পরে সেই জেঠুর কাছ থেকে যা শুনতে তারা পারে, সেটা শুনে তাদের সত্যি ভীষণ অবাক করে দেয়। কারণ ওই যে বাড়ি, মানে বাড়ি নয়, যে ফ্ল্যাটটা আর কি, সেই ফ্ল্যাটে কিন্তু যে বললাম না এই জেঠু থাকতো এবং তার অবিবাহিতা একজন বোন থাকতো। সেই বোন কিন্তু এককালে একটি ছেলেকে ভালোবেসেছিল। ছেলেটি নাকি বোনকে বিয়ের আশাও দেখিয়েছিল, বিয়ে করবে বলেছিল, কিন্তু শেষমেশ সে নাকি বিয়ে করেনি, অন্য একজন সুন্দরী মেয়ে দেখে সে বিয়ে করেছিল। এবং তার বোনকে নাকি দেখতে ভালো ছিল না, মানে একদমই নাকি দেখতে ভালো ছিল না, আর তাই নাকি সে সুইসাইডও করতে গিয়েছিল, কিন্তু পারেনি। তার দাদা তাকে বাঁচিয়ে নিয়েছিল। আর তারপর থেকে সে কেমন একটা হয়ে গিয়েছিল। কিছুদিন বাড়িতে থাকার পর থেকেই সে বেরোতে শুরু করলো। কোথায় যেত, কি করতো, কিছুই এই জেঠু জিজ্ঞেস করতো না, কারণ জেঠু ভেবেছিল যে প্রথমত বাড়িতে তো গুমড়ে গুমড়ে মরতো, বাইরে বেরোচ্ছে, একটু কাজে ব্যস্ত থাকছে, এটাই তার কাছে অনেক ছিল। কিন্তু সে যে কি করছিল এটা জেঠুর ধারণাতেই ছিল না। আর এটা কিন্তু ফ্ল্যাটে বসে নয়, এটা কিন্তু এই উত্তর কলকাতার বাড়িতে বসেই ঘটাচ্ছিল, ফ্ল্যাটে নয়। ফ্ল্যাটে তো রিসেন্ট 2-3 বছর আগে গেছে, 2 বছর আগে তিনি মারা গেছেন আর কি, মানে এই পিসিমণি। এটা অনেক বছর আগেরই ঘটনা, তখন পিসির বয়স কত হবে, ওই 26-27 হবে, সেই সময়ের ঘটনা। তাহলে বুঝতে পারছেন মানে কত বছর আগের ঘটনা। আর যখন পিসি মারা গেছেন তখন পিসির বয়স ছিল ওই 41-42 মতো হবে। সে যাই হোক,
মানে সেই সময় একদিন হঠাৎ করে এই জেঠু একটা গন্ধ পায়, খুব তীব্র একটা গন্ধ, মনে হচ্ছিল কোনো কিছু পচা বা ইঁদুর পচা কিছু একটা গন্ধ, মানে ইঁদুর মরে গেছে, পচে গেছে আর কি, এরকম একটা গন্ধ। সেই গন্ধ পেয়েই কিন্তু যে ঘরের মধ্যে আর কি এই পিসিমণি থাকতো সেই ঘরের মধ্যে প্রবেশ করেছিল। কারণ সেই ঘরে না জেঠু কোনো সময় প্রবেশ করতো না, কোনো সময় না যে বোন ওই ঘরে থাকবে তেমন যাব না। আর তাছাড়া কিন্তু এই জেঠু তার বোনকে নিজের মেয়ের মতোই ভালোবাসতো। কারণ জেঠু থেকে কিন্তু তার বোন অনেকটাই ছোট ছিল, মোটামুটি প্রায় 17-18 বছর ডিস্টেন্স ছিল কিন্তু তার বোনের বয়সের। যখন এরকম ঘটনা ঘটে তখন কিন্তু এই জেঠুর বিয়েও হয়ে গিয়েছিল, মানে অনেক বছর আগে বিয়ে হয়েছে। তার ছেলের বয়স তখন 13-14 বছরও হয়ে গেছে। অবশ্য সে তখন বাড়িতে থাকতো না, সে হস্টেলে থেকেই বরাবরই পড়াশোনা করেছে। এবং তার যে ওয়াইফ, তার সঙ্গে কিন্তু তার যে বোন, তার একদমই ভালো সম্পর্ক ছিল না। কারণ সেই বোন তার মানে দাদার যে বউ বা তার বৌদিকে একদমই দেখতে পেত না, কিছু একটা কারণে সহ্য করতে পারতো না তার বোন তার বৌদিকে। আর তার বোন এরকম ব্যবহার করতো বলে তার বউও কিন্তু তার বোনকে একদমই ভালোবাসতো না। হ্যাঁ, খেতে দিত, কিন্তু তেমন কথাবার্তা মানে একটা কথাও ওদের মধ্যে কিন্তু হতো না। যেটুকু খেয়াল রাখা তার দাদা মানে জেঠুই কিন্তু রাখতো। তো সেই সময় যাই হোক, তার ঘরের দিকে কেউ নজরও দিত না, কি করছে সে ঘরের মধ্যে কেউ জানতেও চাইতো না। কিন্তু সেই সময় একদিন এই জেঠু তার বোনের ঘরে প্রবেশ করেছিল এই কারণে, পুরো একদিন হয়ে গেছে তার বোন নাকি ঘরের থেকে বেরোয়নি। আর সেই কথাই তার ওয়াইফ তাকে জানায় যে তোমার বোন কিন্তু ঘরের থেকে বেরোচ্ছে না, আমি কিন্তু যেতে পারবো না, ডাকতে যেতে পারবো না, কিন্তু খাইনি, ওকে ডেকে নিয়ে আসো। সেভাবে কিন্তু ঘরে ঢুকতে গিয়েছিল, কিন্তু ঘরে ঢুকতে গিয়েই কিন্তু এরকম সে গন্ধ পেয়েছিল। কারণ তার ঘরটা কিন্তু একতলায় ছিল এবং একতলা একটা নির্দিষ্ট কোণার দিকে সেই ঘরটা ছিল, সেদিকে কেউই যেত না। তো সেখানে যাওয়ার পরে গন্ধ মানে নাকে এসে একেবারে জায়গায় বমি করে দিয়েছিল জেঠু। আর কিছু একটা আওয়াজ পেয়ে উপর থেকে তার ওয়াইফও চলে এসেছিল। এরকম অবস্থায় দেখে সেও তো ভয় পেয়ে গিয়েছিল, আর সেও তার মানে এরকম গন্ধ নাকে পেয়েছিল, তারও বমি পাচ্ছিল, কিন্তু সে নিজেকে কন্ট্রোল করে দরজা খুলেছিল। কিন্তু দরজা খুলে দেখে মানে সে বিভৎস একটা ব্যাপার। ঘরের মধ্যে কত বড় বড় গন্ডি কেটেছে, ক্রস চিহ্ন দিয়েছে, মোমবাতি জ্বালিয়েছে, সামনে ইঁদুর পচা, সে একটা বিভৎস অবস্থা। আর সামনে যেভাবে বসেছিল তার বোন, তা দেখলে মানে যে কেউই ওখানে অজ্ঞান হয়ে পড়ে যাবে। কারণ তার বোন সেখানে শরীরে একটা সুতো রাখেনি, পুরো একেবারে মানে বুঝতে পারছেন কি অবস্থায় সেখানে ছিল। আর সেখানে সে তন্ত্র চালনা করছিল, তন্ত্রক্রিয়া করছিল, কি কারণে করছিল, কি হিসাবে করছিল, কিছুই ওরা বুঝতে পারেনি। সেই মুহূর্তে মানে জ্ঞান হারিয়ে পড়ে যাওয়ার মতো অবস্থা এই জেঠুর ওয়াইফের। সে জেঠু তার ওয়াইফকে ধরে সেখান থেকে দরজা আবার দিয়ে বেরিয়ে এসেছিল উপরে চলে আসার পর তারা মানে অনেকক্ষণ বসেছিল, কি করবে কিছুই বুঝতে পারছিল না, কিচ্ছু না। তার বোনকে ফোন করছে কিন্তু ফোন সুইচ অফ, আর সে ওই অবস্থায় পড়ে রয়েছে, কি করবে কিচ্ছু বুঝতে পারছিল তারা, কিচ্ছু না। অনেক সময় থাকার পরে সে জেঠু কিন্তু খুব রাগ নিয়ে সেই রুমে ঢুকেছিল, সাথে কিন্তু গিয়েছিল তার ওয়াইফ। যাওয়ার পরে নাক বন্ধ করে গিয়েছিল এবং যাওয়ার পরে তাকে টেনে তুলে অনেকবার থাপ্পড় মেরেছিল, অনেক কটা থাপ্পড় মেরেছিল তার গালে, এবং খুব কটু কথাও বলেছিল এই জেঠুর ওয়াইফ, মানে খুবই কটু কথা বলেছিল। আর সেই সময় কিন্তু বলেছিল সেই বোন মানে সেই পিসিমণি আর কি রেগে বলেছিল, তোকে আমি ছাড়বো না, তুই আমার থেকে আমার দাদাকে কেড়ে নিচ্ছিস, তুই তো সুখে আছিস, স্বামী পাচ্ছিস, সংসার করছিস, সমস্ত দিক থেকে সুখে আছিস, কিন্তু আমি তো সুখ পেলাম না, কই তার জন্য তো তোর একটু দুঃখ হয় না, একটুও না, তোকে আমি ছাড়বো না, তুই আর কখনো কোনো সুখ পাবি না, এটা কিন্তু বলেছিল। আর খুবই ঝগড়া হয়েছিল সেদিন, এমনকি সেদিন এই জেঠুর ওয়াইফও কিন্তু তাকে চড় মেরেছিল, সত্যি চড় মেরেছিল। আর তারপর নিজে একটা শাড়ি নিয়ে তাকে ঢেকে দিয়েছিল। কিন্তু সেই দিনই একটা চুড়িদার পরে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল সে পিসিমণি, প্রায় 2 দিন বাড়িতে আসেনি। বাড়িতে ঠিক মতো কেউ খাওয়া দাওয়া করছে না, কিছু না, কারণ জেঠু তো খুব টেনশানে আছে, কারণ সে বোনকে খুব ভালোবাসতো, ওই যে বললাম নিজের মেয়ের মতো ভালোবাসতো। কিছুই সে মানে খেতে পারছিল না, কিচ্ছু করতে পারছিল না, এদিকে পুলিশে যাবে না কি করবে কিছু বুঝতে পারছিল না। কিন্তু সেই মুহূর্তে 2 দিন পরেই তার বোন ফিরে এসেছিল, স্বাভাবিকভাবেই কিন্তু বাড়িতে ফিরে এসেছিল। আর তারপর স্বাভাবিক জীবন সে শুরু করেছিল। ভিতরে ভিতরে ঘরে কিছু করতো কিনা তারা জানতো না, কারণ ঘরে এখন রেগুলারই তার দাদা একবার হলে উকি মারতো, কিন্তু কিছুই দেখতে পেত না। কিন্তু এর মাত্র 1 মাস পরে তার ওয়াইফ কিন্তু দুপুরবেলায় ঘুমের ঘোরে মারা গিয়েছিল এবং ডাক্তার এসেছিল, আর ডাক্তার এসে বলেছিল যে ঘুমের মধ্যে হার্ট অ্যাটাক করেছে। এটা স্বাভাবিক মৃত্যু বলেই তার
মানে এই জেঠু আর কি ধরে নিয়েছিল। কিন্তু আমার তো মনে হয়, যখন ঘটনাটা শুনলাম আমার মনে হয় এবং সায়নদা, রিয়ার সবারই মনে হয় যে এই ঘটনাটা স্বাভাবিক ছিল না। ওর হতেও পারে স্বাভাবিক, কি জানি, আমার তো একটু খটকা লেগে যাচ্ছে যে কিছু কি করেছিল। সে যাই হোক, তারপর থেকে তারা দুই ভাই বোন সেখানে থাকতো। এখন বোনই রান্না করতো সেই বাড়িতে, সমস্ত কিছু স্বাভাবিক চলছিল। ভিতরে ভিতরে কিছু করতো কিনা এটা জেঠু বলতে পারবে না। প্রায় অনেকগুলো বছর এইভাবে কেটে গেছিল, কিছুই হয়নি। কিন্তু রিসেন্ট এই যে মানে তার বোন মানে পিসিমণি মারা যাওয়ার 1-2 বছর আগে থেকেই সে আবার এরকম শুরু করেছিল। দাদা বকাবকি করতো কিন্তু সে শুনতো না। সে অতটা আগের মতো করতো না, কিন্তু অল্প বিস্তর হলেও একা একা বসতো, মোমবাতি নিয়ে কিছু একটা করার চেষ্টা করতো। তারপর তো এই বাড়ি বিক্রি ঘটনা ঘটলো। সে কিন্তু আবার তার ওই যে দাদার যে ছেলে তাকে কিন্তু খুব ভালোবাসতো, ভীষণ ভালোবাসতো। কারণ সে যা বলতো সবসময় সে শুনতো। সে বাড়ি বিক্রি করবে, এতে ওর সুবিধা হবে, ঠিক আছে বাড়ি বিক্রি করবে, কোনো দুঃখ নেই। সমস্ত কিছুতেই সে মত দিত। তারপর ফ্ল্যাট কিনলো, ফ্ল্যাটে চলে গেল। আর সেখানে যাওয়ার পরে সে মাস্টার বেডরুমটা নিজে নিয়েছিল, আর স্টোর রুমটার ভিতরে সে ওরকম কাণ্ড কারখানা শুরু করেছিল। আর তারপর হঠাৎ করেই একদিন 2 বছর আগেই সেখানে পড়ে থাকতে দেখেছিল জেঠু তার বোনকে। সে মারা গিয়েছিল। বাড়িতে কিন্তু পুলিশ এসেছিল, ডাক্তার এসেছিল, তারা সবাই কিন্তু এটাকে স্বাভাবিক মৃত্যু বলেই ধরে নিয়েছিল। তারপরে জেঠু একা ছিল সেখানে, তার ছেলেও ছিল কিন্তু ছেলে ব্যস্ত থাকতো, মানে বেশিরভাগ দিনই বাড়িতে আসতো না। কিন্তু বোনের কাজ মিটে যাওয়ার পর থেকেই সেই বাড়িতে তার দাদা থাকতে পারতো না। কারণ থাকলেই সে কেমন যেন অসুস্থ হয়ে পড়তো। যখনই চোখটা বুঝতো তখনই মনে হতো তার বোন তাকে মারতে আসছে। কারণ সে জেঠু এটাও স্বীকার করলো, তার বোন যখন মারা গিয়েছিল তার 1-2 দিন আগে থেকে কিন্তু এই জেঠু তার বোনের সঙ্গে একটু খারাপ ব্যবহার করছিল। খারাপ ব্যবহার এসেই যায়, এরকম করছিল তো, খুব রেগে যাচ্ছিল আর কি জেঠু প্রচণ্ড। এমনকি একটা চড়ও কষিয়েছিল নাকি যে তুই এরকম বন্ধ কর, এরকম কেন করছিস, তুই তুই কি আবার পাগলামি শুরু করলি? 1-2 বছর আগে থেকে তো আবার শুরু করেছিস, আর তারপর এখন দিন দিন বাড়ছে, তুই কি পাগল হয়ে যাবি? তুই পাগল হবি, শেষে আমিও পাগল হব। আর তারপরেই বোন এভাবে মারা যায়। সে মেনে নিতে পারছিল না। আর তারপরেই তো সেরকম অসুস্থ হয়ে পড়ছে, ঘুমোলে এরকম স্বপ্ন দেখছে, তার স্বপ্নের মধ্যে এসে সে তাকে মারতে চাইছে, তাকে বলতে চাইছে যে আমি তো জীবনে সুখ পেলাম না দাদা, তুই তো আমাকে পরে বিয়ে দেওয়ারও চেষ্টা করিসনি। এটা কিন্তু একদম সত্যি কথা। তার দাদা কিন্তু একবারও তাকে বিয়ে দেওয়ার চেষ্টা সত্যি করেনি। কারণ এখানে তার যে ওয়াইফ ছিল, মানে জেঠুর ওয়াইফ, সেও তাকে বিয়ে দেওয়ার কোনো চেষ্টা করেনি। সত্যি বলতে 1-2 জন তার বাড়িতে এসেছে, কিন্তু তাকে না কেউ তেমন পছন্দ করেনি। কিন্তু সেইভাবে যে জোর দিয়ে বিয়ে দেওয়া বা খোঁজা, এরকম কিন্তু জেঠু সত্যি করেনি। এটাই কিন্তু জেঠুর দোষ ছিল। আর এই কারণে সে ওখানে থাকতে পারে না, তার প্রতি প্রচণ্ড পরিমাণে রাগ। আর স্টোর রুমের মধ্যে সমস্ত কিছু সেখানে রয়েছে, সমস্ত কিছু তন্ত্রক্রিয়া যা যা জিনিস সমস্ত কিছু রয়েছে, সেগুলো আনতে পারেনি। কোথায় বা ফেলবে, কি করবে, তার ভয়ও লাগতো, তাই স্টোর রুম তালা দিয়ে রেখেছে। সে ভেবেছিল হয়তো ওরা আসলে, মানে সায়নদা এবং রিয়া যদি ওখানে থাকে বা অন্য কেউ থাকে, ওদের সঙ্গে হয়তো এরকম কিছু হবে না, স্টোর রুম না খুললেই হলো। হয়তো শুধুমাত্র দাদার উপরে রাগ বলে এরকম স্বপ্নে আসে, স্বপ্নে এরকম দেখা দেয়, এরকম অসুস্থ লাগে তার। কিন্তু এরকম যে সত্যি ঘটবে জেঠু নাকি কল্পনাই করতে পারেনি। এই সমস্ত কথা শুনে কিন্তু একেবারে স্তব্ধ হয়ে বসেছিল সায়নদা এবং রিয়া। এবং কথা শেষ হলো, সায়নদা সেখানে পুরো জ্ঞান হারিয়ে পড়ে গেল। কিন্তু সায়নদা আমাকে বললো যে জ্ঞান হারিয়েছিলাম কোনো ভৌতিক কারণে নয়, শরীরটা খুবই অসুস্থ লাগছিল যে কারণে আমি জ্ঞান হারিয়ে পড়ে গিয়েছিলাম। আর এই যে এতগুলো কথা আমি নিতে পারছিলাম না, শুনতেই পারছিলাম না, খুবই অসুস্থ লাগছিল। আর সেইভাবেই সে জেঠুর কাছে শুনেই ডাক্তার ডাকা হয়, ডাক্তার আসে। ডাক্তার তাকে নাকি বলে যে এই মুহূর্তেই তাকে হসপিটালে ভর্তি করতে হবে। সেইভাবেই অ্যাম্বুলেন্স ডেকে নাকি কিন্তু হসপিটালে ভর্তি করতে হয়। সেখানে প্রায় 3-4 দিন থেকে সে একটু সুস্থ হয়। তারপর তাকে সোজা একেবারে মুর্শিদাবাদ নিয়ে যাওয়া হয়। তাকে কিন্তু বিরাটিও নিতে পারতো, কিন্তু বিরাটি এই কারণে নেয়নি, কারণ এই কয়দিনের মধ্যে মুর্শিদাবাদে যারা থাকে, মানে দাদার বাবা মা, দাদার বড়দা, বৌদি, তারা সবাই জেনে গেছে সমস্ত ঘটনায় রিয়া বলেছে, এবং তারা এই কদিনের মধ্যে খোঁজ খবরও নিয়েছে। সেখানকার একজন বলেছে যে তাকে এখানে নিয়ে আসুন, তাকে দেখতে হবে এবং তাকে সুস্থ করতে হবে। কারণ এইভাবে ওষুধে হয়তো কাজ হবে না, কারণ এতটাই সে ভয় পেয়ে গেছে, ভয় জড়িয়ে গেছে যে এইভাবে সে সুস্থ হবে না। তারপর তাকে গাড়িতে করে নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদে। সেখানে যাওয়ার পরে সেই ভদ্রলোক আসেন, সে তান্ত্রিকই, কোনো সাধু নয়, তান্ত্রিকই আর কি। সে আসেন, তাকে দেখেন, দেখার পরে বলেন যে খুবই ভয় পেয়ে গেছে, কারণ একে দেখে আমি বুঝতে পারছি যে এর প্রতি কোনো আত্মা বশ করার চেষ্টা করছে।
তখন সমস্ত ঘটনা খুলে বলে। তখন সে তান্ত্রিক বলে যে আমি তোমাকে সুস্থ করতে পারি, কিন্তু তার আগে তুমি কি পারবে সেই ভদ্রলোকের সঙ্গে আমার কথা বলাতে? বলছে হ্যাঁ নিশ্চয়ই পারবো। কারণ তখন তিনি বললেন যে এই কারণে কথা বলবো, কারণ সে আত্মাকে আগে আমার মুক্তি দিতে হবে, কারণ সে কালা জাদু করতো, আর এমনভাবে সে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছে এইসবের সঙ্গে, সে বেরোতে পারছে না। মারা যাওয়ার পরেও তার আত্মা এইসব করে বেড়াচ্ছে। সেই দিন তো আর পারেনি, আরও 3-4 দিন লেগেছিল, তাকে ঝাড়িয়ে দিয়েছিল মানে বুঝতে পারছেন তো, তাকে একটু মন্ত্র বা একটু জল পড়া দিয়েছিল, একটু ভয়টা আর কি একটু চলে গিয়েছিল, হালকা একটু সুস্থ হয়েছিল। আর তারপর সায়নদা নিজেই আবার গাড়িতে করে এসেছিল, রিয়া এসেছিল, তার শ্বশুর এসেছিল এবং তার বড় ভাসুরও এসেছিল। এদিকে রিয়ার পরিবারের যারা যারা ছিল তারাও কিন্তু এসেছিল। সেই বাড়িতে গিয়েছিল সবাই, উত্তর কলকাতার বাড়িতে। সেখানে কথা বলার পরে সেই দিনই আবার গিয়েছিল সেই ফ্ল্যাটে, সে স্টোররুমে ঢুকে সেখানে বসেই কিন্তু এই তান্ত্রিক যজ্ঞ করেছিল। আর তারপর তিনি নাকি সে আত্মার মুক্তি দিয়েছিল। তিনি কিন্তু অনেক টাকা নিয়েছিলেন এই কারণে, অনেকে আবার টাকা নেন না, কিন্তু তিনি অনেক টাকাই নিয়েছিলেন এগুলো করার জন্য। এবং এই টাকা কিন্তু সায়নদা দিতে চেয়েছিল, কিন্তু জেঠু দিতে দেয়নি। এই সমস্ত টাকাই জেঠুই আর কি দিয়েছিল। কিন্তু সত্যি বলতে তারা ওই ফ্ল্যাটে আর থাকেনি, ওখান থেকে বিরাটি চলে এসেছিল, মানে রিয়াদের বাড়িতে আর কি থেকেছিল কয়েকদিন, সেখান থেকে অফিসটা করেছিল কষ্ট করে। সেখানে প্রায় অনেক দিনই ছিল রিয়াদের বাড়িতে। আর তারপর রিসেন্ট তারা কলকাতার শহরেই, মানে সেখানে আর কি 2 BHK একটা ফ্ল্যাট নিজেদেরই কেনে এবং সেখানে তারা এখন থাকে। তো এই ছিল আজকের ঘটনা। আপনাদের ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।